রাষ্ট্রপতি শপথের জন্য প্রস্তুত বঙ্গভবন, সন্ধ্যায় দায়িত্ব নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি পদের রাজনীতিবিদ, ইতিবাচক বলছেন বিশ্লেষকরা। মির্জা ফখরুলের প্রজ্ঞায় ভরসা বিএনপির। গ্যাস সংকটে ভুগছে দেশ, শত শত কারখানা বন্ধ, ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি। সেন্ট মার্টিন দ্বীপে নেই খাদ্য মজুতের ব্যবস্থা, দুর্যোগের সময় ভোগান্তি বাড়ে কয়েক গুণ। প্রায় 22 দিনের মতো এই জায়গায় কোনো ধরনের খাবার আসতে পারে না। এখানে যদি কিছু মালামাল মজুদ থাকে তাহলে দ্বীপের মানুষের জন্য ভালো। কলকাতার অধিকাংশ হোটেল মোটেল যেন মৃত্যু ফাঁদ, আগুনে নিহত 7 বাংলাদেশির মরদেহ দেশে আনা হবে কাল। আমন্ত্রণ চ্যানেল 24 এর দুপুর 1টার খবরে। শুনছিলেন একেএস সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি সারিকা তাবাসসুম। আজ সন্ধ্যায় শপথ নেবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এর আগে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। এক আদেশে এই গেজেট প্রকাশ করেন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমদ। এতে বলা হয়, রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা 1991-এর বিধি 12-6 অনুযায়ী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন। রাজধানী মিন্টো রোড এবং বঙ্গভবনের সামনে থেকে যুক্ত হচ্ছেন আমাদের দুজন সহকর্মী। আমরা শুরুতেই চলে যাব মিন্টো রোডে, সেখানে আছেন সহকর্মী সাদমিন শফিক। সাদ, আজকের শপথ এবং নবনির্বাচিত রাষ্ট্রপতির পরবর্তী কার্যক্রম নিয়ে আমাদের জানাবেন। নবনির্বাচিত রাষ্ট্রপতি এই মুহূর্তে তার দিনের কর্মসূচি হিসেবে জুমার নামাজের জন্য এসেছেন। এখানে মিনিস্ট্রি মসজিদ বলে ফরেন সার্ভিস একাডেমির পাশে একটি মসজিদ আছে, সেই মসজিদে কিন্তু উনি এখন থেকে 10 থেকে 15 মিনিট আগে প্রবেশ করেছেন। এবং সকালে আমরা দেখেছি তার যে হেয়ার রোডে সরকারি বাসভবন আছে, বাসভবনে সকাল থেকেই কিন্তু তার এলাকার যে সবজি অঞ্চল থেকে উনি নির্বাচিত হয়ে এসেছেন, এলাকার সাধারণ মানুষ নেতাকর্মীরা কিন্তু তাকে শুভেচ্ছা বিনিময় করেছেন। তার সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় শেষে কিন্তু তিনি এই জুমার নামাজের জন্য এখানে এই মুহূর্তে মসজিদে অবস্থান করছেন। এবং আমরা যতটুকু জেনেছি এই মসজিদে নামাজ শেষ করে তিনি চলে যাবেন জিয়া উদ্যানে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। শ্রদ্ধা জ্ঞাপন শেষে আজকে আপনি যেমনটি বলছিলেন, গতকালকে যে ভোটাভুটির মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে তিনি নতুন করে যাত্রা শুরু করতে যাচ্ছেন, সেটি আসলে চূড়ান্ত রূপ পাবে আজকে তার শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে। এবং আজকে সন্ধ্যা 7:30টায় আপনি যেমনটি বলছিলেন বঙ্গভবনের শপথের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা আছে। মূলত সকাল থেকে নেতাকর্মীদের সাথে কুশল বিনিময়ের মধ্য দিয়েই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আজকের দিনটি কেটেছে এবং এই মুহূর্তে নামাজের জন্য তিনি মসজিদে অবস্থান করছেন। নামাজ শেষে জিয়া উদ্যানে মাজার জিয়ারত শেষে উনি সন্ধ্যায় শপথের জন্য যাবেন বঙ্গভবনে। সারিকা, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে বঙ্গভবনের সামনে থেকে আছেন সহকর্মী আহমেদ সোহাগ। সোহাগ, বঙ্গভবন কতটা প্রস্তুত, সেখানে কি আয়োজন চলছে জানাবেন। কিছুক্ষণ আগে অস্থায়ী রাষ্ট্রপতি মেজর হাফিজউদ্দিন আহমেদ প্রবেশ করেছেন। তিনি এখানে জুমার নামাজ পড়বেন এবং আজ সন্ধ্যায় যেহেতু রাষ্ট্রপতির শপথের মূল অনুষ্ঠানটি এখানে আয়োজন করা হয়েছে, সুতরাং সে উপলক্ষে আজ বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত এই বঙ্গভবন এলাকা এবং এর পার্শ্ববর্তী যে সড়কগুলো আছে সেই সড়কগুলো ব্যবহার না করে সাধারণ মানুষের জন্য বিকল্প সড়ক ব্যবহার করে যাতায়াত করার জন্য একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পাশাপাশি আজকের এখানকার যে নিরাপত্তা রয়েছে সেই নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যেমন এখানে অ্যাক্টিভ রয়েছেন, তেমনি আমরা দেখতে
পাচ্ছি যে সকল যে সদস্য রয়েছেন এখানে সবাই চৌকুশ রয়েছেন। আসলে মূলত সকল ধরনের নিরাপত্তা এখান থেকে তারা নিশ্চিত করার চেষ্টা করছেন। আজকের এই শপথ অনুষ্ঠানে সন্ধ্যা 7টায় যে অনুষ্ঠানটি হবে সেখানে অস্থায়ী রাষ্ট্রপতি, এছাড়াও সাবেক রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিচারপতি সহ রাষ্ট্রের বিশিষ্ট নাগরিক যারা রয়েছেন তারা এখানে উপস্থিত হবেন। যেহেতু মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রের 23তম রাষ্ট্রপতি হিসেবে আজ শপথ গ্রহণ করতে যাচ্ছেন, ব্যক্তি হিসেবে তিনি 18তম ব্যক্তি যিনি বাংলাদেশ রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন। এই রাষ্ট্রপতি ভবনে এর আগে সর্বপ্রথম 1972 খ্রিস্টাব্দে যখন শেখ মুজিবুর রহমান দেশে আসেন, দেশে ফিরে আসার পরে তিনি যখন সংসদীয় ব্যবস্থা চালু করেন তখন তিনি রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ নেওয়ার পরেই বিচারপতি আবু সাঈদ চৌধুরী এখানে মূলত প্রথম ব্যক্তি হিসেবে রাষ্ট্রপতি ভবনে উঠেছিলেন এবং বসবাস করা শুরু করেছিলেন। এর আগেও এই যে ঐতিহ্যবাহী ভবনটি রয়েছে সেই ভবনটি পাকিস্তান আমলে এবং এর আগে ব্রিটিশ পিরিয়ডে সব সময় এই ভবনটি একটি গুরুত্বপূর্ণ সরকারি ভবন হিসেবে কাজ করত বা সরকারি অফিস হিসেবে কাজ করতো। সে সময় এই ভবনটি গভর্নর হাউস হিসেবে কাজ করছে। এর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই ভবনটি মূলত রাষ্ট্রপতির ভবন হিসেবে ব্যবহৃত হয়ে আসছেন এবং রাষ্ট্রের 18তম ব্যক্তি হিসেবে রাষ্ট্রপতি ভবনে 5 বছরের জন্য পুনরায় বসবাস করতে শুরু করবেন আজকে থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি। সোহাগ, ধন্যবাদ আপনাকে। আজ নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ আমরা বিস্তারিত জানছিলাম, আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন দুজন সহকর্মী। আরও একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে রাষ্ট্রপতি হিসেবে পেল বাংলাদেশ। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক প্রজ্ঞা আর ত্যাগের ওপর আস্থা রাখল তার দল বিএনপি। সরকার ও রাজনীতি বিশেষজ্ঞরা মনে করেন রাজনৈতিক ব্যক্তিদেরই রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়া উচিত। সংসদীয় শাসন ব্যবস্থায় ক্ষমতার চর্চায় প্রধানমন্ত্রী এগিয়ে থাকলেও সংবিধানে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুসারে রাষ্ট্রপতির অবস্থান সবার উপরে। রাষ্ট্রের অভিভাবকের পদটি যে একেবারেই আলংকারিক নয় তা প্রমাণিত নানা রাজনৈতিক সংকটে। আবার স্বাধীনতার 54 বছরে সামরিক অভ্যুত্থান, সাংবিধানিক পরিবর্তন, রাজনৈতিক অস্থিরতায় বারবার সংকটে পড়েছে রাষ্ট্রপতির পদও। তাই ক্ষমতাসীনরা চেষ্টা করেন রাজনৈতিকভাবে প্রজ্ঞাবান এমন একজনকেই রাষ্ট্রপতি করার। এ পর্যন্ত পূর্ণাঙ্গ, ভারপ্রাপ্ত বা দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে 19 জন 22 মেয়াদে দায়িত্ব পালন করেছেন। এদের মধ্যে মেয়াদ পূর্ণ করতে পারেননি 10 জন, 2 জন নির্মম হত্যাকাণ্ডের শিকার। রাজনৈতিক পরিস্থিতি ও আন্দোলনের কারণে পদত্যাগ বা বঙ্গভবন ছাড়তে হয় 8 জনকে। নিকট অতীত 111-এর রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ একই সাথে প্রধান উপদেষ্টাও হন, যদিও তা রাজনৈতিক সংকট বাড়িয়ে তোলে। অতীত পর্যালোচনায় দীর্ঘদিনের রাজনৈতিক নেতাই রাষ্ট্রপ্রধানের সাংবিধানিক ভূমিকায় অগ্রগণ্য বলে মনে করেন বিশ্লেষকরা। বিরোধী দলের মধ্যেও তার যথেষ্ট সমর্থন রয়েছে এবং বিদেশেও কিন্তু তার গ্রহণযোগ্যতা রয়েছে। অর্থাৎ এই এতগুলো বৈশিষ্ট্য যদি কাজে তিনি লাগান তাহলে নিশ্চয়ই যে সরকারটা কাজ করবে তাদের উপরে এক ধরনের কিন্তু মনস্তাত্ত্বিক চাপ থাকবে যে তাদের একজন অভিভাবক রয়েছেন, তার পরামর্শ তারা গ্রহণ করে জাতিকে কিন্তু এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তার ভূমিকাটা রাখতে পারবেন বলে আমি মনে করি। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বোচ্চ সংখ্যক ভোটপ্রাপ্ত হওয়ায় রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজপথের লড়াইটা বেশ দীর্ঘ। ভবিষ্যৎ সংকটে তার মতো রাজনৈতিক চরিত্রই রাষ্ট্রপতি পদে অধিক যোগ্য বলে মনে করেন রাজনীতি বিশ্লেষকেরা। গভীর সংকটে পড়ে যখন ডক্ট্রিন অফ নেসেসিটির প্রয়োজন পড়ে, তখন একটা আছে, অথবা যদি আমরা কখনো কেয়ারটেকার গভর্নমেন্ট সংবিধানের করি, মানে আবার সন্নিবেশ করি, সেক্ষেত্রে প্রেসিডেন্ট ওই সময়টার জন্য অনেক বড় কিছু, ওই 3 মাস, ওই যে নির্বাচনের 3 মাস। চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন হবে 23তম রাষ্ট্রপতির অধীনে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো পোরখাওয়া রাজনীতিবিদ সেই দায়িত্ব পালনে কেমন ভূমিকা রাখেন সেদিকে তাকিয়ে থাকবে জাতি। ইজাদ শৌমিক, চ্যানেল 24, ঢাকা। 1971 থেকে 2026 স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতি পদে এসেছে নানা পরিবর্তন। রাজনৈতিক পালাবদল, সামরিক শাসন ও গণতন্ত্রের ধারাবাহিকতায় দায়িত্ব পালন করেছেন দেশের একাধিক রাষ্ট্রনায়ক। 22তম রাষ্ট্রপতি পর্যন্ত দায়িত্ব পালন করেছেন 18 জন। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী নতুন রাজনৈতিক বাস্তবতায় 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে যাচ্ছেন বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
16 ডিসেম্বর 1971। স্বাধীনতার মধ্য দিয়ে পৃথিবীর মানচিত্রে অভ্যুদয় ঘটে বাংলাদেশের। এরপর নানা রাজনৈতিক পালাবদলের মধ্য দিয়ে রাষ্ট্রপতি পদে দায়িত্ব পালন করেছেন দেশের একাধিক রাষ্ট্রনায়ক। স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার অনুপস্থিতিতে মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন সৈয়দ নজরুল ইসলাম। স্বাধীনতার পর 1972 সালে রাষ্ট্রপতি হন বিচারপতি আবু সাইদ চৌধুরী। এরপর 1973 সালে দায়িত্ব পান মাহমুদুল্লাহ। 1975 সালের জানুয়ারিতে রাষ্ট্রপতি শাসন চালু হলে আবার রাষ্ট্রপতির দায়িত্ব নেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 15 আগস্টের হত্যাকাণ্ডের পর রাষ্ট্রপতির দায়িত্বে আসেন খন্দকার মোশতাক আহমদ। এরপর দায়িত্ব নেন বিচারপতি ASM সায়েম। 1977 সালে ক্ষমতা গ্রহণের পর রাষ্ট্রপতির দায়িত্ব নেন জিয়াউর রহমান। 1981 সালে তার মৃত্যুর পর দায়িত্ব নেন বিচারপতি আব্দুস সাত্তার। 82 সালে সামরিক অভ্যুত্থানের পর রাষ্ট্রপতি হন বিচারপতি AFM আহসান উদ্দিন চৌধুরী। পরের বছর রাষ্ট্রপতির দায়িত্ব নেন হুসাইন মোহাম্মদ এরশাদ। 1990-এর গণঅভ্যুত্থানে এরশাদের পতনের পর অস্থায়ী রাষ্ট্রপতি হন বিচারপতি শাহাবুদ্দিন আহমদ। 1991 সালে সংসদীয় গণতন্ত্র ফিরলে রাষ্ট্রপতি হন আব্দুর রহমান বিশ্বাস। 1996 সালে আবার রাষ্ট্রপতির দায়িত্বে আসেন শাহাবুদ্দিন আহমদ। ক্ষমতার পালাবদলের পর 2001 সালে রাষ্ট্রপতি হন বিএনপির প্রতিষ্ঠাকালীন মহাসচিব AQM বদরুদ্দোজা চৌধুরী। তার পদত্যাগের পর অস্থায়ীভাবে দায়িত্ব পালন করেন জমির উদ্দিন সরকার। 2002 সালে রাষ্ট্রপতি হন ইয়াজউদ্দিন আহমদ। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণ করলে রাষ্ট্রপতির দায়িত্ব নেন বর্ষিয়ান রাজনীতিবিদ জিল্লুর রহমান। 2013 সালে জিল্লুর রহমানের মৃত্যুর পর রাষ্ট্রপতি হন আব্দুল হামিদ। টানা 2 মেয়াদে প্রায় 10 বছর দায়িত্ব পালন করেন তিনি। এরপর 2023 সালে বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন মোহাম্মদ শাহাবুদ্দিন। তার পদত্যাগের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন হাফিজ উদ্দিন আহমদ। অবশেষে 23তম রাষ্ট্রপতির আসনে বসতে যাচ্ছেন বর্ষিয়ান রাজনীতিবিদ বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা। সরবরাহ পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও কাটেনি গ্যাস সংকট। রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে গতকাল বিকেলের পর গ্যাসের চাপ কিছুটা বাড়ে, তবে আজ বেলা বাড়ার সাথে সাথে গ্যাসের প্রেসার কমে। সকাল থেকে ঢাকার সিএনজি স্টেশনগুলোতে দেখা যায় গাড়ির দীর্ঘ সারি। সেই সাথে রাজধানীর বাসাবাড়িতে কাটেনি গ্যাস সংকট। এলএনজি সরবরাহ ব্যাহত হওয়ায় শিল্প কারখানার উৎপাদন বিঘ্নিত হচ্ছে। সরকারের এলএনজি ক্রয় পরিকল্পনা অনুযায়ী 23 আগস্টের আগে এক্সিলারেট টার্মিনাল কার্যক্রম পুনরায় চালুর সম্ভাবনা খুবই কম। সিএনজিতে দৈনিক 105 কোটি ঘনফুটের চাহিদা রয়েছে। বুধবার বিকেলের দিকে এক্সিলারেট টার্মিনাল বন্ধের পর সরবরাহ 55 থেকে 56 কোটি ঘনফুটে নেমে আসে।